আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা নবম অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর সৃজনশীলটা চলো সমাধান করি। কি বলছে দেখো তো, উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে। কিসের চিত্র এটা? দুটো অস্থি। দেখো, উপর থেকে একটা অস্থি আসছে, এই যে একটা হাড়, এদিক থেকে নিচে থেকে আরেকটা অস্থি, দুইটা অস্থি যার উপরে পাতলা করে তরুণাস্থির একটা লেয়ার আছে। কেমন, এটার উপরেও তরুণাস্থির একটা লেয়ার আছে। এরপরে কালো যে অংশটা তুমি দেখতে পাচ্ছ অতটুকু হচ্ছে তোমার সাইনোভিয়াল গহ্বর বলে এটাকে। এই যে দেখো, কালো যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। এই যে সাইনোভিয়াল গহ্বরের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তারপরে এক্স চিহ্নিত করছে কোন জায়গাটা দেখো তো, অস্থি কোষটাকে চিহ্নিত করছে না, তার মানে হচ্ছে অস্থিটাকে বোঝাচ্ছে, বা স্পঞ্জি অস্থি যেটাই তুমি বলো, মানে অস্থি বুঝাইলো। এরপরে ওয়াই এইখান থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গাটুকু কি, এই যে এখান থেকে এই জায়গা পর্যন্ত দুইটা হাড়ের সংযোগস্থল দেখতে পাচ্ছি না, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের অস্থি সন্ধি বুঝাইছে। বুঝলাম, কিছু একটা বললো, অস্থি বুঝাইছে, অস্থি সন্ধি বুঝাইছে। এরপরে আমরা প্রশ্নে যদি যাই, ক কি বলছে, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে, মনে করো তোমার পেশি, এই যে পেশিটা এখানে শেষ হইল, মানে যেখান থেকে পেশি শেষ হবে ওই জায়গা থেকে এরকম যদি আঁকো, এই যে দেখো এখানে পেশি আছে, কেমন আমাদের এই যে পেশি যে জায়গাটা শেষ হইল, এই শেষ হওয়ার জায়গাটায় চিকন চিকন অনেকগুলো তন্তুর মতো অংশ একসাথে মিলিত হয়ে, আমি যদি অনেকগুলো তন্তুর মতো অংশকে একসাথে বান্ডেল পাকাইলে একটা দড়ির মতো তৈরি হলো না, শক্ত একটা দড়ি তৈরি হলো না। এই দড়িটা কোথায় যায় আটকাবে জানো? হাড়ের সাথে, পেশি থেকে বের হয়ে হাড়ের সাথে যায় আটকাবে। পেশির নিচেই তো হাড় আছে আমাদের, তাই না? ওই যে হাড়ের উপরেই তো মাংস হচ্ছে বা পেশি হচ্ছে আচ্ছাদন করে থাকে। তাহলে এই যে পেশিটা ওর পাশে থেকে বা প্রান্ত থেকে রজ্জুটা বের হয়ে হাড়ে যায় আটকাইলো। তাহলে এই যে হাড়ে যায় যে আটকাইছে, যে রজ্জুটা বা দড়ির মতো অংশটা, ওইটাই হচ্ছে টেন্ডন। দেখো তো কি বলছে আমাদের এই প্রশ্নের উত্তরটাতে, মাংসপেশির প্রান্তভাগ বা পেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। আমি একে যতটুকু বুঝাইলাম ওই কথাটাই তো লিখছে, বুঝতে পারছি? তারপরে কি বলছে, অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটা রোগ। অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের একটা রোগ। অনেক বয়স হইতে হইতে হাড় ক্ষয় হয়ে যায়। আমাদের হাড়গুলা কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম দ্বারা বা ধাতু দ্বারা, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দ্বারা। এখন ক্যালসিয়ামের এই যে যৌগগুলা ক্ষয় হইতে থাকে, তুমি যদি সুন্দর মতো মানে এই খাদ্য হিসেবে ওই ধাতুগুলা গ্রহণ না করো, সেক্ষেত্রে কি হবে? হাড় ক্ষয় হইতে থাকবে। ক্ষয় হইতে হইতে একসময় কি হবে, তোমার হাড় ভঙ্গুর হয়ে যাবে। বয়স্কদের ক্ষেত্রে আমরা এই সমস্যাটা বেশি দেখতে পারি। হাড় কি হয়? ভঙ্গুর হয়ে যায়, একটু আঘাত লাগলেই হচ্ছে ভেঙে যায়, অথবা হাড়ে ব্যথা অনুভব হয়। মনে করো আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা, অনেকগুলো হাড় একসাথে আছে না, ওই জায়গাটাও তো ভঙ্গুর হয়ে যাবে। তাহলে মেরুদণ্ডের হাড় যদি একটু বাঁকা হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়, ওর ভিতর দিয়ে যে আমাদের স্পাইনাল কর্ডটা গেছে না, একটা স্নায়ু গেছে না, ওই স্নায়ুটাতে যদি ওই হাড়টা বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে স্নায়ুটা হচ্ছে তোমার কি হয়, ব্যথা অনুভব করায়, বা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেইনে যে এফেক্ট পড়তে পারে। তাহলে অনেক সমস্যা হয়। অস্টিওপোরোসিস হচ্ছে এরকম একটা সমস্যা, যেখানে কি হইলো, তোমার হাড়ে ক্যালসিয়াম কমে যায়, হাড় দুর্বল হয়ে যায়। এখানে কি বলছে দেখো তো, অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ। কারণ আমরা জানি হচ্ছে আমাদের দাঁত, আমাদের হাড়, এগুলা ক্যালসিয়ামের যৌগ দ্বারা গঠিত। ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ জমা হয়ে হয়ে ওটা দৃঢ় হয়। তাহলে ক্যালসিয়ামের যদি অভাব দেখা যায়, তার মানে ওই জায়গাটা দৃঢ়তা কমে যাবে, দুর্বল হয়ে যাবে। বয়স্ক পুরুষ ও নারীদের সাধারণত এই রোগটা হয়। বয়স্কদের ক্ষেত্রে কেন হয়? কারণ ওদের দেহে হচ্ছে ওই তোমার ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। যে সকল বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েড যুক্ত ওষুধ সেবন করেন, ওই স্টেরয়েড যুক্ত ওষুধ খাইলে কিন্তু আমরা জানি সব ওষুধেরই একটা না একটা সাইড এফেক্ট কিন্তু থাকে। তাহলে সাইড এফেক্ট হিসেবে আলাদা আরেকটা রোগ তৈরি হতে পারে। তাহলে স্টেরয়েড যুক্ত ওষুধ খাইলে কি হয়, তোমার যে হাড়ে যায় এফেক্ট পড়ে। তারপরে নারীদের মেনোপজ হওয়ার পর এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। মেনোপজ কি জিনিস? মেনোপজ হচ্ছে মাসিকের যে চক্রটা, ওই চক্রটা পজ হয়ে যাওয়া। ওই যে আমরা পজ করি না কোনো কিছু, মোবাইলে পজ করে দেই না, এখন তুমি চাইলে এই ভিডিওটা দেখতে দেখতে পজ করে দিতে পারো, এরকম পজ করে দেয় যে, তার মানে ওই মাসিকের চক্রটা পজ হয়ে গেছে বা থেমে গেছে। কখন হয় এই জিনিসটা? 40 বছরের পরে।
মহিলাদের 40 বছরের পরে হাড় দুর্বল হইতে থাকে। দেখো সৃষ্টিকর্তা কত সুন্দর একটা নিয়ম বানাইছে, যেখানে কি হইলো, মাসিক চক্রটা থেমে গেল। কারণ মাসিক যদি থেমে যায় সেক্ষেত্রে সেই মহিলার আর হচ্ছে সন্তান গ্রহণ করা বা সন্তান নেওয়ার মানে কোনো সুযোগ থাকে না, মাসিক যদি বন্ধ হয়ে যায়, কারণ হাড় দুর্বল হয়ে গেছে। তুমি যদি এখন তোমার এই যে শ্রোণী চক্রের যে হাড়গুলা এগুলোও দুর্বল হয়ে গেছে, তুমি যদি এখন বেবি ক্যারি করতে চাও সেক্ষেত্রে ওই মায়ের দেহের উপর হচ্ছে এফেক্টটা পড়বে। এজন্য সৃষ্টিকর্তার নিয়মটা কীরকম, মেনোপজ করে দেয় বা থামায় দিল। এরপরে কি হইলো, এরকম মানে 40-এর পরে বা বয়স্কদের ক্ষেত্রে কি হলো, আমরা এই জিনিসটা দেখতে পাই যে হাড়গুলা দুর্বল হয়ে যায়। কিংবা তুমি যদি অলস জীবনযাপন করো, কায়িক পরিশ্রম যদি কম করো, সেক্ষেত্রেও কিন্তু এই হাড়ের রোগটা হইতে পারে। তাছাড়া অনেক দিন ধরে আর্থ্রাইটিসে যদি ভুগো সেক্ষেত্রে এই রোগটা হইতে পারে। আর্থ্রাইটিস হচ্ছে তোমার দুইটা হাড়ের জয়েন্টে যদি ব্যথা থাকে, তার মানে মেইনলি হচ্ছে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যেটা আমরা এখানে বুঝলাম। খ নাম্বার বুঝতে পারলাম আমরা। এবার গ নাম্বারে কি বলছে দেখো তো, চিত্রে দেহের এক্স অংশটির কোষের গঠন, এক্সটা কি আমাদের হাড় চিহ্নিত করছে না, অস্থি চিহ্নিত করছে। অস্থির কোষের গঠন ভিন্ন, কি জন্য এটা জিজ্ঞেস করছে। এখন নর্মালি আমরা যে কোষগুলা জানি, প্রাণী দেহে যে কোষগুলা থাকে, ওই কোষের যেরকম গঠন থাকে হাড়ের গঠনটা সেম না। হাড় হচ্ছে একটু ভিন্ন রকমের, ওটা হচ্ছে একটা শক্ত দৃঢ় যোজক কলা। অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। মাতৃকা কি জিনিস আমরা জানি, অস্থি হচ্ছে একটা যোজক টিস্যু। তাহলে এইটা যদি যোজক টিস্যু হয়, আমরা জানি যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি থাকে আর কোষের পরিমাণ কম থাকে। তাহলে ওর এই যে দেখো মাতৃকা, অন্তঃকোষীয় পদার্থ মানে আন্তঃকোষীয় পদার্থ হচ্ছে মানে যেই জায়গাটার ভিতরে তোমার কোষগুলো অবস্থান করতেছে, কোষ কিন্তু কম থাকে, মাতৃকায় ছড়ানো ছিটানো থাকে, এক প্রকার জৈব পদার্থ দ্বারা তৈরি। জৈব পদার্থ বলতে এই জায়গায় হচ্ছে তোমার ওই যে ধাতুগুলা ক্যালসিয়াম দ্বারা গঠিত হয়, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দ্বারা। অস্থির মাতৃকা শক্ত আর ভঙ্গুর। এখন তুমি ভাবতে পারো শক্ত, তাহলে আবার ভঙ্গুর কেন? শক্ত জিনিস কিন্তু মনে করো এই যে আমার এইখানের হাড়টা, এটা জোরে যোগ করে যদি বাড়ি দাও ফাটল ধরে যাবে, ভেঙে যেতে পারে। কিন্তু তরুণাস্থির তুলনায় এটা কিন্তু ভঙ্গুর। কি জন্য? তরুণাস্থিও হচ্ছে আমাদের অস্থির মতোই কাজ করে, স্ট্রাকচার ধরে রাখে, আকার আকৃতি। এই যে দেখো তোমার নাক আর কানের যে পিনাটা, এটা কিন্তু তরুণাস্থি। তাহলে ওই তরুণাস্থিকে যদি তুমি জোরে করে একটা বাড়ি দাও, ও কিন্তু ভাঙবে না বা ফাটল ধরবে না। কিন্তু অস্থির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, ও শক্ত কিন্তু ভঙ্গুর। তারপরে মাতৃকার মধ্যে কোষগুলো ছড়ানো থাকে। হ্যাঁ, আমি বলছি যে মাতৃকার পরিমাণ বেশি থাকে আর কোষ কম থাকে, এজন্য মাতৃকাতে কোষগুলো ছড়ানো ছিটানো থাকে। এসব কোষ শাখা প্রশাখা যুক্ত, দেখতে অনেকটা মাকড়সার জালের মতো। এরপরে এখানে কি কি থাকে দেখো তো, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তার মানে বিভিন্ন ধরনের ধাতু মিলে বা ধাতুর যৌগগুলা মিলে কিন্তু তোমার অস্থিটা গঠন করে, এজন্য ও অনেক শক্ত হয়। দেখো অস্থি আবার দাঁতও কিন্তু তোমার ধাতু দিয়ে তৈরি। ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু তোমার দাঁতেও সমস্যা হইতে পারে, হাড়েও সমস্যা হইতে পারে। এরপরে কি বলছে, অস্থিতে 40 থেকে 50 ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষে 40% জৈব আর 60% অজৈব যৌগ থাকে, অজৈব পদার্থ থাকে। সবকিছু মিলিয়ে হচ্ছে অস্থিটা গঠিত হয়, ওটা শক্ত একটা উপাদান, তাহলে জৈব অজৈব সব উপাদানই থাকতে পারে। অস্থির বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে ভিটামিন ডি। দেখো তো ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই বলো তো? ভিটামিন ডি আমরা কিন্তু সূর্যের আলো যখন আমাদের ত্বকে পড়ে তখন ওই ত্বকের নিচে থাকা ভিটামিন ডিটা হচ্ছে মানে ওই ভিটামিন ডি না, মানে এরকম একটা ভুল ধারণা আছে আমাদের ভিতর। আমরা বলি যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, সূর্যের আলোতে দাঁড়াও ভিটামিন ডি নাও। ভিটামিন ডি সূর্যের আলোতে থাকে না, ভিটামিন ডি তোমার ত্বকের নিচে থাকে, যেটা সূর্যের আলো লাগলে হচ্ছে কার্যকর হয়। কিডনিতে যায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয়ে যায় বা তোমার দেহে হচ্ছে কাজ করে। তাহলে এই ভুল ধারণাটা বা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এই ভুলটা কিন্তু আর কেউ যেন না করো। কেউ যদি তোমাকে বলেও যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, তাহলে ওকে বুঝায় বলবা যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না, ভিটামিন ডি আমাদের ত্বকের নিচেই থাকে, যেটা সূর্যের আলো পাইলে অ্যাক্টিভ হয়। তাহলে ভিটামিন ডি যেটা হচ্ছে তোমার অস্থিকে দৃঢ় করবে। ভিটামিন ডি কিন্তু হাড়ের জন্য অনেক ভালো। রিকেটস একটা রোগ আছে না, আমরা জানি। রিকেটস হলে কি হয়, হাড় হচ্ছে পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এরকম হয়ে যায় ধনুকের মতো বাঁকা। তাহলে এই যে রিকেটস রোগটা, এটা কিসের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে। পায়ের হাড়টা কেমন হয়ে গেল দেখো, ধনুকের মতো হয়ে গেল। ধনুক হচ্ছে ওই যে তীর মারার জন্য এরকম যে একটা বাঁকা জিনিস থাকে না, ওইটাতে হচ্ছে তীরটাকে আটকায় আমরা ছুঁড়ে মারি, যেটা এই হাতে যেটা থাকে ওইটা হচ্ছে ধনুক। তাহলে ওই হাড় কিরকম হয়ে গেল? ধনুকের মতো হয়ে গেল। কি জন্য হইলো? ভিটামিন ডি এর অভাবে। তাহলে ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য দরকারি।
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। ক্যালসিয়াম হচ্ছে হাড় গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের যৌগগুলা হাড়ের উপর জমা হয়ে হাড়কে শক্ত করে। এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ঠিক আছে, স্বাভাবিক কথা আমরা বুঝলাম। এই পুরা জায়গাটায় আমরা কি নিয়ে আলোচনা করলাম? অস্থির কোষ কি দ্বারা গঠিত, অস্থি কেমন। তাহলে ওর এই যে কথাবার্তাগুলো শুনলা, তুমি অন্য কোষগুলা যে চিনো, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, অন্যান্য নর্মাল দেহ কোষগুলা, ওদের স্ট্রাকচারের সাথে কিন্তু এই ওর স্ট্রাকচারটা মিলতেছে না, ও একটু ভিন্ন রকম না? তাহলে এই কথাটাই প্রশ্নে জিজ্ঞেস করছে যে অন্যান্য কোষ থেকে এই এক্স চিহ্নিত কোষটা বা অস্থি কোষটা অথবা স্পঞ্জি অস্থি কোষটা কি জন্য ভিন্ন? এই যে কথাবার্তাগুলা এইগুলা লিখে দিলেই হচ্ছে না। চলো এরপরে আমরা দেখি আমাদের ঘ নাম্বারে কি বলছিল। ঘ নম্বরে বলছিল যে চিত্রে এক্স ও ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। এক্স আমরা কি দেখতে পাইলাম? দেখো তো, এক্স কি দেখতে পাইলাম? অস্থি দেখতে পাইলাম। আর ওয়াই কি দেখতে পাইলাম? অস্থি সন্ধি দেখতে পাইলাম। তাহলে অস্থি আর এই জায়গাটায় অস্থি সন্ধি, দুইটা অস্থির সন্ধি। এখানে কিন্তু তরুণাস্থিও আছে, চাইলে ওরা তরুণাস্থিও বুঝতে পারে, উপর দিয়ে আবার লিগামেন্টও আছে, অনেক কিছুই আছে। সবকিছু মিলেই হচ্ছে এই অস্থি সন্ধিটা গঠিত হয়েছে। তাহলে এক্স আর ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম আমাদের অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। এখন চলো দেখি অঙ্গ সঞ্চালনে এটা কিভাবে ভূমিকা রাখে। আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, কি হয়? একটা হাড় কেমন উপর থেকে আসলো, এদিক থেকে আরেকটা হাড়। এই হাড়ের উপরে হাড় আর হাড় যদি একসাথে থাকে, ওরা ঘষা খেয়ে হচ্ছে ক্ষয় হয়ে যাইতে পারে না? দেখো, একটা হাড় আর একটা হাড় ওরা যদি একসাথে থাকে, এই জায়গাটা ঘষা লাগতে, তুমি হাঁটা চলা করবা, মুভমেন্ট করবা, ওই মুভমেন্টের সাথে এই জায়গাটা ঘষা লাগতে থাকবে না? হাড় কিন্তু শক্ত, তাহলে ওই যে ধাতু দ্বারা তৈরি, ক্যালসিয়াম দ্বারা তৈরি, ঘষা লাগতে লাগতে এই জায়গাটা ক্ষয় হয়ে যাইতে পারে। এই জন্য এইখানের উপরে পাতলা একটা তরুণাস্থির লেয়ার আছে। এটা কিন্তু তোমরা সত্যি সত্যি দেখছো বাস্তবে। মনে করো একটা লেগ পিস নীলা খাও, উপরের এগুলো হচ্ছে মাংসপেশি, তার ভিতরে যে হাড্ডিটায় তুমি আসছো, ওই হাড্ডিটা একদম শেষ হয়ে গেলে একটা কুচকুচে হাড্ডি পাওয়া যায় না? ওইটাই হচ্ছে তরুণাস্থি। তাহলে এই যে তরুণাস্থিটা আমি দিলাম, কি জন্য? উদ্দেশ্য কি? কারণ হচ্ছে তোমার হাড় যাতে ঘষা না লাগে। এরপরে ঘষা যদি বাই চান্স লেগে যায়, এই জন্য আরও প্রোটেকশন আছে। দেখো সৃষ্টিকর্তা কি তৈরি করছে, এরকম করে একটা ফাঁকা জায়গা আছে দুইটা হাড়ের মাঝখানে। কেমন? এই যে ফাঁকা জায়গাগুলা, ফাঁকা জায়গার মাঝখানে কিছু ফ্লুইড থাকে। সেগুলাকে বলে হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস। ওই রসগুলা কি করে? তোমার এই জায়গাটাকে আরো বেশি স্মুথ করে, তোমার ফ্লেক্সিবল করে মুভমেন্টটা। যেমন আমাদের ব্যাগের চেইন যদি খসখসে হয়ে যায়, যদি মরিচিকা ধরে, আমরা ওর উপরে কি দিই? একটু তেল দিয়ে দিই না? নারিকেল তেল দিয়ে দিই না? বড় গেটগুলা যখন শক্ত হয়ে যায়, আমরা ওখানে মোবিল দেই, লুব্রিকেন্ট দেই। কি জন্য দেই? স্মুথ হওয়ার জন্য দেই, মুভমেন্টটা যাতে স্মুথ হয়। তাহলে আমাদের মুভমেন্টটা স্মুথ করার জন্য এইখানে আছে হচ্ছে তোমার সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস, যেটা কি করবে? তোমার মুভমেন্টটাকে অনেক বেশি সহজ করবে, যাতে ঘর্ষণ না লাগে। এরপরে হাড় কিন্তু তবুও স্থানচ্যুত হয়ে যেতে পারে। এই অল্প একটু জিনিসপাতি দিয়ে তো আটকে রাখা যাবে না, তুমি তো অনেক দৌড়ঝাঁপ করবো, আমরা তো লাফালাফি করবো। যদি স্থানচ্যুত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে দুইটা হাড় একসাথে জয়েন্ট আছে, এখান থেকে আমি একটা স্কচ টেপ দিয়ে এই পর্যন্ত লাগাই দিব। দুই দিক থেকে দুইটা স্কচ টেপ যদি এভাবে লাগাই দিই, দেখো আমার হাত যদি দুইটা স্কচ টেপ হয়, হাড়টাকে এভাবে আটকায় রাখছে না? স্কচ টেপ দিয়ে আটকে রাখছে। ওই কাজটা করে হচ্ছে লিগামেন্ট। উপর থেকে একটা স্কচ টেপ দিয়ে দিলাম, এখান থেকে একটা স্কচ টেপ দিয়ে দিলাম, যাতে হাড়টা নড়াচড়া করতে না পারে, যাতে আমি আরও জোরে লাফালাফি করতে পারি, যাতে মুভমেন্টটা অনেক সহজ হয়। সেক্ষেত্রে এই লিগামেন্টটা দিলাম। সব কিছু মিলে কি পাইলাম? একটা অস্থি সন্ধি পাইলাম। একটা অস্থি আরেকটা অস্থি সংযোগ বা সন্ধি হইলো এই জায়গাটায়। এটারে আমরা পুরাটারে কি বলবো? অস্থি সন্ধি বলবো। ঠিক আছে, বুঝতে পারলাম, সব কিছু সহজ করলো। এরপরে এখানে লেখা আছে কি, চলো আমরা একটু রিডিং করি। কি বলছে? যে অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। হ্যাঁ, ঠিক আছে। প্রতিটি অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হইতে পারে না। প্রতিটি স্থলগুলো স্থিতিস্থাপক রজ্জুর মতো। তার মানে অস্থি আর অস্থিকে আটকায় রাখবো, একটা হাড়ের সাথে আরেকটা হাড়কে আটকায় রাখবো। এই কাজটা করে হচ্ছে লিগামেন্ট, স্কচ টেপ যেটা বললাম। তাহলে আটকায় রাখতেছে, যার কারণে সহজে ওই সন্ধিস্থলটা বিচ্যুত হইতে পারতেছে না। একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয়। দেখো একটা অস্থিসন্ধি আমি কি আঁকছিলাম, এরকম একটা হাড়ের শেষ প্রান্ত, আবার আরেকটা হাড়ের এখানে শেষ প্রান্ত, দুইটা হাড়ের
বহির্ভাগ এসে মিলিত হয়েছে, একটা সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটা কিন্তু সরল, কি জন্য? কারণ দুইটা মাত্র অস্থি, একটা দুইটা সন্ধি হওয়ার জন্য তো মিনিমাম দুইজন লাগবেই, তো মিনিমাম দুইটা অস্থি থাকলে হচ্ছে সরল। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে দুইয়ের অধিক অস্থি একসাথে সংযুক্ত থাকে। এই জায়গাটা যদি ধরো, আমার এখানের হাড়টাকে কি বলে বলতে পারো? এটা হচ্ছে কি বলে? হিউমেরাস বলে। আর এইখানে আরো দুইটা আছে, আলনা রেডিয়াস। হিউমেরাস, আলনা, রেডিয়াস, এই যে তিনটা হইল না, এখান থেকে গেল হিউমেরাস, এই জায়গায় আরো দুইটা এইখানে জয়েন্ট আছে, তার মানে এখানে তিনটা অস্থির সংযোগস্থল। আবার আমার কবজিটা দেখো, এইখানে আমার এই যে আলনা রেডিয়াস দুইটা এখান থেকে গেল এই জায়গাটায়, এইখানে হাতের ছোট্ট ছোট্ট 8টা হাড় আছে একসাথে, 8টা হাড় এখানে একসাথে আছে। ওর পরে 5 আঙ্গুলের থেকে 5টা কার্পাল, মেটাকার্পাল গেছে, এই যে এখান থেকে 5 আঙ্গুল থেকে 5টা মেটাকার্পাল হাড় আসছে। এরপরে আঙ্গুলের অস্থিগুলারে বলা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে এইখানে কতগুলো অস্থি একসাথে সংযুক্ত আছে, এটাকে আমরা বলবো জটিল অস্থি সন্ধি। শুধুমাত্র দুইটা না, দুইয়ের বেশি। তাহলে এখানে কি কথাটা বলছে দেখো তো, দুইটা মিললে কি হয়? সরল অস্থি সন্ধি হয়। একে সাইনোভিয়াল রস বা তরুণাস্থি থাকাতে অস্থিতে ঘর্ষণ আর ক্ষয় এগুলো হয় না, নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। কি জন্য? ওই যে ফ্লুইডগুলোর কারণে জিনিসটা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল হয়, স্মুথ হয় নড়াচড়াটা। কি জন্য হয়? সাইনোভিয়াল রস আর তরুণাস্থির কারণে এই কাজটা হয়। কি কি কাজ হয়? ঘর্ষণ আর ক্ষয় কম হয়, তারপরে নড়াচড়া করতে শক্তি কম খরচ হয়। অন্যদিকে অস্থিসন্ধির যে অস্থিসমূহ টেন্ডন নামক দৃঢ় স্থিতিস্থাপক গঠন দ্বারা ঐচ্ছিক পেশির সাথে আটকানো থাকে। এবার দেখো, হাড় আর হাড়ের ভিতরে ওই জায়গার জয়েন্টটা বুঝলাম, এখন তোমার দেখে কি সব হাড়? পেশিও তো আছে, পেশির সম্পর্কটাও একটু বলা লাগবে। এই প্যারাটুকুতে আমরা কি বললাম? হাড় আর হাড়ের কথাবার্তা বললাম। এই প্যারাটুকুতে আমি এখন টেন্ডনটাকে আনবো। টেন্ডন কি জিনিস? টেন্ডন হচ্ছে তোমার পেশির যে শেষ প্রান্তটা, এই জায়গায় যায় কতগুলা রজ্জুর মতো অংশ সৃষ্টি হয়। দেখো এরকম করে আমার মনে করো হাতটা, কেমন? এই হাতের এইখানে যে পেশিটা আছে, পেশিটা যেখানে শেষ হচ্ছে, যে শেষ জায়গাটা, এখান থেকে সূক্ষ্ম অনেকগুলা তন্তু বের হইলো। এই তন্তুগুলাকে একসাথে আটি পাকাইলাম। আটি পাকানোর পরে কি হবে? একটা দড়ি হবে, মোটা দড়ির মতো শক্ত। ওই দড়িটা যায় আমার হাড়ের সাথে যুক্ত হবে। তাহলে এটাও কিন্তু আমার নড়াচড়ায় সাহায্য করতেছে। এই তোমার পেশি নড়ানোর মাধ্যমে হাড়টাও নড়তেছে। এই যে দড়ির মতো অংশটা আমার হাড়ের সাথে যুক্ত হইলো, আমি দড়িটারে টান দিব, হাতটাও একসাথে চলে আসতেছে, তাই না? তাহলে নড়াচড়ার ক্ষেত্রে বা সমন্বয়, দুইজনের সমন্বয় যেহেতু বলছে সঞ্চালনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের টেন্ডনটাও কিন্তু কাজ করে। তারপরে কি বলছে? যে ঐচ্ছিক পেশির সাথে আটকানো থাকে। স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে প্রবাহিত হলে পেশির সংকোচন আর প্রসারণের মাধ্যমে অস্থিগুলোও হচ্ছে কাছে আসা, দূরে যাওয়া, এরকম কাজগুলো হয়, উঠানামা করা, এগুলা করতেছে। তাহলে অস্থি সন্ধির সমন্বয়ে আমরা কি করতে পারতেছি? যে কার্যক্রমগুলো আমাদের প্রত্যেকদিন অঙ্গ সঞ্চালনের যে কার্যক্রমগুলো, ওই অঙ্গ সঞ্চালনের কার্যক্রমগুলো করতে পারতেছি। তাহলে আমি তোমাদেরকে যেভাবে চিত্র এঁকে বুঝাইলাম, ওই চিত্রটাও হচ্ছে চাইলে ইনক্লুড করতে পারো এই বড় ঘটাতে যদি চিত্র দাও, সেক্ষেত্রে এই প্রশ্নটা আরেকটু স্ট্যান্ডার্ড হইলো। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।